দিল্লি বিস্ফোরণের ক্ষেত্রে উঠে আসছে হোয়াইট কলার টেরোরিজম মডিউলের কথা। গরিব মানুষকে যেমন অর্থের লোভ দেখিয়ে জঙ্গি নাশকতার কাজে নামানো হয়, সেক্ষেত্রে জঙ্গি সন্দেহে ধৃত ওই চিকিৎসকের নেতৃত্ব এবং প্রতিপত্তির লোভ দেখানো হয়েছে। চিকিৎসকদের সমাজ অন্ধের মতন বিশ্বাস করে, আর এই বিশ্বাসটাকে ব্যবহার করে জঙ্গি সংগঠনগুলি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে বললেন মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র। দেখুন, এতদিন আমরা কি দেখতাম? ধরুন খাগড়াগড় মডেল, খারিজি মাদ্রাসা খুলে সমাজের নিরন্ন প্রান্তিক মানুষদের ব্রেন ওয়াশ করা হচ্ছিল। গরিব মানুষের মাথায় ওই জিহাদের ভুল তত্ত্বের বিষ ঢুকিয়ে তাদের জঙ্গি বানানোর বিশ্বব্যাপী একটা মডেল। কিন্তু এই লালকেল্লার নাশকতা চরিত্রগতভাবে লক্ষ্য করবেন সম্পূর্ণ ভিন্ন। যে মডিউলের নেতৃত্ব দিচ্ছেন MBBS এবং MD ডাক্তাররা, আদর্শগত এবং পেশাগতভাবে যে চিকিৎসকদের কাজ হলো মানুষের প্রাণ বাঁচানো, সেই শপথ নেওয়া ডাক্তারবাবুরা সরাসরি মানুষের প্রাণ কেড়ে নেওয়ার কাজ করছেন। আপনি যেটা বলছিলেন না, যে গরিব মানুষ মাদ্রাসা থেকে রিক্রুটেড হচ্ছে, তাদের কিন্তু বোঝানো হচ্ছে ভিকটিম রোল তাদের ক্ষেত্রে। কিন্তু এখানে এই যে শিক্ষিত যারা যারা তথাকথিত প্রতিযশা, তাদেরকে বোঝানো হচ্ছে তুমি লিডারশিপ পেতে পারো। অর্থাৎ এই ভিকটিম রোল এক গ্রুপকে বোঝানো হচ্ছে, আর এক গ্রুপকে বোঝানো হচ্ছে এইটা তোমাকেই লিডারশিপ দেবে। সুতরাং এই কঠিন কাজ, মানে বলছি একজন মেধাবী শিক্ষিত মানুষকে, উচ্চ শিক্ষিত মানুষকে র্যাডিক্যালাইজ করা তো খুবই কঠিন। সবাই একসঙ্গে এতজন কি করে করাই যায়? কারণ বার্ডস অফ দি সেম ফেদার উইল ফ্লক টুগেদার। এবং এরা কিন্তু এইরকম একজন র্যাডিক্যালকে যদি কোনো হস্টেলে কিংবা হসপিটালে ঢুকিয়ে দেওয়া যায় কিংবা কোনো অন্য কলেজে ঢুকিয়ে দেওয়া যায়, সে কিন্তু নিজের মধ্যে মনোভাবাপন্ন আরও 4 জনকে খুঁজে বের করবে। আমি বলতে বাধ্য হব, আমরা একটা ইউনিক সিচুয়েশনে আছি যেখানে সমাজ আমাদের চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করে, এবং সেই বিশ্বাসের জায়গাটাই এই যারা রিক্রুট করবে তারা কিন্তু কাজে লাগাবে। এবং আমাদের যারা আমাদের প্রোটেক্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শিক্ষার জায়গা এসে যাচ্ছে, যে যেখানে অন্ধকার থাকা উচিত না সেখানটাও কিন্তু খুঁজতে হবে। শিক্ষিত লোককে যদি রিক্রুট করতে হয় না, তাহলে তাদের যারা রিক্রুট করছে তাদের কিন্তু সুবিধা অনেক। কারণটা হচ্ছে এই যে ধরো ডাক্তাররা কিংবা ইঞ্জিনিয়াররা, তাদের কিন্তু ইনহেরেন্ট একটা সায়েন্টিফিক নলেজ থাকছে। একটা বোম এদেরকে দিয়ে তৈরি করানো কিংবা এক্সপ্লোড করানো যতটা সোজা হবে, একটা সাধারণ লোককে দিয়ে করানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। ধৃত এক চিকিৎসকের ডিগ্রি চীন থেকে পাওয়া, জৈব অস্ত্রের ভাড়ার কিন্তু বেজিংয়ের হাতে। ষড়যন্ত্রে চীনের যুক্ত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের। দেখুন, বিস্ফোরণের পর ধোঁয়া সরে গেলে যেরকম ধ্বংসলীলাটা স্পষ্ট হয়, তেমনি লালকেল্লার বিস্ফোরণের পর 24 ঘন্টার মধ্যে এই আক্রমণের ভয়াবহতা অনেকটা স্পষ্ট হয়েছে। ঠিক যেমন স্পষ্ট হয়েছে হামলা রুখতে গোয়েন্দা ব্যর্থতা, স্পষ্ট হয়েছে যে হ্যাঁ, এটা নাশকতা, এটা জঙ্গি আক্রমণ। কোথাও একটা পাকিস্তান হাত আছে, সেটা তো এখন অনেক জায়গা থেকে বেরিয়ে এসছে। আমি আবার একটা বৃহত্তর, পাকিস্তানের থেকে বৃহত্তর হাত দেখতে পাচ্ছি চীনের। এবার কেন বলছি এই কথা? ATS এর যেটা ধরেছিল, 3 জনকে ধরেছিল, তার মধ্যে একজন ডক্টর, আবার সে আবার আলাদা ডক্টর, তেলেঙ্গানার ডক্টর, তার ডিগ্রিটা চাইনিজ, 32 বছরের বয়স, এবং তার সাথে একজন টেলার, একজন স্টুডেন্ট 20-22 বছর। তার নাম হচ্ছে আহমেদ মহিউদ্দিন সাঈদ। চীন থেকে ডাক্তারি পাস করেছিলেন, চীন থেকে MBBS পাস করেছিলেন। এবার চীন কিন্তু বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, কেমিক্যাল ওয়ারফেয়ারের জন্য সারা বিশ্বে, মানে আমরা তো করোনা ভাইরাসটাকে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলতো চায়না ভাইরাস এক সময়, এবং ওনার কাছে যে জিনিসগুলো ধরা পড়ে তার মধ্যে ওই রাইসিন পয়জনটা বানাবার জিনিস ধরা পড়ে। টেররিস্ট গ্রুপরা এটাকে বলে পোর ম্যানস অ্যাটম বম। মানে আপনি একটা নুনের দানার সমান যদি আপনার খাবারে রাইসিন যায়, আপনি মরে যাবেন, আপনার পোস্টমর্টমে বুঝতে পারবে না কি পয়জনে মারা গেল। এর ফোন থেকে এর পাকিস্তানের ভিডিও পাঠিয়েছে, প্লাস এর যে হ্যান্ডলার, একটা অদ্ভুত যোগাযোগ। IS খোরাসান প্রভিন্স, যেটা ISIS খোরাসান প্রভিন্সটা কি? এটা হচ্ছে আফগান তালিবানের বিরুদ্ধে ISI পাকিস্তানের, মানে আসিম মুনিরের দলবলের প্রজেকশন। কোথাও একটা আসিম মুনিরের একটা কনফিডেন্স এসছে, যেহেতু সে একটি হার্ডকোর উগ্র চরমপন্থী ইসলামের ফলো করে আর্মি অফিসার হয়েও,
ফলে তার একটা কনফিডেন্স এসছে যে ভারতের সাথে আমরা একটা কিছু করব, কারণ এই অপমানটা, অফ সিঁদুরের অপমানটা সেও নিতে পারছে না, এবং সেইটা করবার জন্য কার হেল্প নেব, কারণ চায়নার একটা হেল্পের ব্যাপার আছে, কারণ চায়না চাইছে ভারতের নেভি একটু যেন এত স্ট্রং না হয়ে যায়, কারণ তাদের আনকমফোর্টেবল ফিল হচ্ছে। ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে আমরা তো বলছি, অফকোর্স আমিও মানি ইন্টেলিজেন্স ফেলিয়ার ছাড়া কিছুই হয় না। আমাদের দেশে 2জন প্রাইম মিনিস্টার মারা গেছে ইন্টেলিজেন্স ফেলিয়ার, আমেরিকার প্রাইম মিনিস্টার মারা গেছিল বহু বছর আগে, ইন্টেলিজেন্স ফেলিয়ার। কিন্তু ইন্টেলিজেন্স সাকসেস বলেও কিছু হয়। এই যে আমি আজকে শান্তিভাবে আপনার এখানে এসে কথা বলছি, এটা ইন্টেলিজেন্স সাকসেস। আজকে রাতে কলকাতায় অ্যাটাক হয়নি, এর জন্য বহু আইবির লোক, বহু লোক কাজ করে যাচ্ছে, এবং সেটা আমরা কখনো বলি না। এবার কি হয়, এই যে লোকগুলোকে ধরা পড়েছিল, এরা যদি না ধরা পড়তো, আপনি ভাবুন আমাদের যেখানে বড় বড় লঙ্গার চলে, ধরুন গোল্ডেন টেম্পল, ধরুন জগন্নাথ মন্দির, ওখানে যদি একটুখানি রাইসিন দিয়ে দেওয়া যেত, 10,000 লোক মারা যেত। মঙ্গলবার বিহারে ছিল শেষ দফার ভোট গ্রহণ। 243 আসনে বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 122টি আসন। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় মহাজোটের তুলনায় এনডিএকে এগিয়ে রেখেছে। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি বিহারে প্রথমবার লড়ে কোনো ছাপ ফেলতে পারবে না বলে ইঙ্গিত দিচ্ছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা। এক্সিট পোলগুলি ঠিক হলে বিহারে ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার। এসআইআরের পর প্রথমবার বিধানসভা ভোট হলো বিহারে। 2 দফাতে ভোটদানের হার নজিরবিহীন, কিন্তু বেশি ভোট পড়ল কোন দলের পক্ষে, কোন জোটের পক্ষে, শেষ অবধি হাসি ফুটবে কার মুখে? ক্ষমতা ধরে রাখবে বিজেপি নীতিশ কুমারের জোট, নাকি কুর্সি কেড়ে নেবে রাহুল তেজস্বীর মহাজোট? প্রশান্ত কিশোরের দলের ভোট কাটাকাটিতে কার লাভ হবে তার আভাস পেতে মঙ্গলবার এক্সিট পোল করেছে বিভিন্ন সংস্থা। কি ইঙ্গিত মিলল তাতে? বিহারে বিধানসভায় মোট আসন 243টি, সরকার করতে পেতে হবে 122টি আসন। ম্যাট্রিক্স আইএএনএস এর এক্সিট পোল অনুযায়ী ক্ষমতা ধরে রেখে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 147 থেকে 167টি আসন। 70 থেকে 90টি আসনে জিততে পারে রাহুল গান্ধী তেজস্বী যাদবের মহাজোট। অন্যান্য দল 2 থেকে 6টি আসনে জিততে পারে। চাণক্য স্ট্র্যাটেজিসের এক্সিট পোলেও আভাস 130 থেকে 138টি আসনে জিতে ক্ষমতা ধরে রাখতে পারে নীতিশ কুমার বিজেপির জোট। লালু প্রসাদের দল ও কংগ্রেসের মহাজোট জিততে পারে 100 থেকে 108টি আসনে। অন্যান্য ঝুলিতে যেতে পারে 3 থেকে 5টি আসন। পোল স্ট্র্যাটের এক্সিট পোলও দাবি করছে এনডিএ 133 থেকে 148টি আসনে জিতে ফের বিহারের মসনদে বসতে চলেছেন নীতিশ কুমার। এই এক্সিট পোল অনুযায়ীও হারের মুখ দেখতে হতে পারে তেজস্বী যাদব ও কংগ্রেসের মহাজোটকে। তারা পেতে পারে 87 থেকে 102টি আসন। অন্যান্য ঝুলিতে যেতে পারে 3 থেকে 5টি আসন। পোল ডায়েরির এক্সিট পোলে আভাস বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ঝুলিতে যেতে পারে 184 থেকে 209টি আসন। আরজেডি কংগ্রেসের মহাজোট পেতে পারে 32 থেকে 49টি আসন। অন্যান্য দল 1 থেকে 5টি আসনে জিততে পারে। প্রজাপোলের এক্সিট পোল বলছে এনডিএর ঝুলিতে যেতে পারে 186টি আসন। আরজেডি কংগ্রেসের মহাজোট মাত্র 50টি আসনে জিততে পারে। অন্যান্য দল 7টি আসনে জিততে পারে। জেভিসি পোলের এক্সিট পোল অনুযায়ী এনডিএ পেতে পারে 135 থেকে 150টি আসন। বিরোধীদের মহাজোট পেতে পারে 88 থেকে 103টি আসন। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি সর্বোচ্চ 1টি আসন পেতে পারে। অন্যান্য দল 3 থেকে 6টি আসনে জিততে পারে। অর্থাৎ এই এক্সিট পোলগুলি ঠিক হলে বিহারে ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার। বৃহত্তম দল হিসেবে আরজেডিকে পেছনে ফেলে উঠে আসতে পারে বিজেপি। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি বিহারে প্রথমবার লড়ে কোনো ছাপ ফেলতে পারবে না। উল্টে তার দল ভোট কাটায় ক্ষতি হবে তেজস্বী কংগ্রেসের জোটের। তবে এর মধ্যে বিহারে ব্যতিক্রমী রেজাল্টের ইঙ্গিত দিয়েছে জর্ণবিরারের এক্সিট পোল। সবাই যখন দাবি করছে বিজেপি ও নীতিশ কুমারের জোট ফের বিহারে ক্ষমতা দখল করবে, তখন জর্ণবিরারের এক্সিট পোল অনুযায়ী তেজস্বী ও রাহুলের মহাজোট পেতে পারে 130 থেকে 140টি আসন। অর্থাৎ তারা বিহারের ক্ষমতা দখল করতে পারে। এনডিএ পেতে পারে 100 থেকে 110টি আসন। অন্যান্য দল 3 থেকে 7টি আসন পেতে পারে। যদিও পিপলস ইনসাইটের এক্সিট পোলের দাবি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 133 থেকে 148টি আসন। অর্থাৎ ক্ষমতায় বসবে তারা। ক্ষমতা থেকে বহু দূরে বিরোধীদের মহাজোট 87 থেকে 102টি আসনে জিততে পারে। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি বড় জোর 2টি আসন পেতে পারে। অন্যান্য ঝুলিতে যেতে পারে 3 থেকে 6টি আসন। পিপলস পালসের এক্সিট পোল অনুযায়ীও বিজেপি জোটের জয় জয়কার। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 133 থেকে 159টি আসন পেতে পারে। মহাজোট জিততে পারে 75 থেকে 101টি আসন। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি সর্বোচ্চ 5টি আসন পেতে পারে। অন্যান্য ঝুলিতে যেতে পারে 2 থেকে 8টি আসন। দৈনিক ভাস্করের এক্সিট পোলেও আভাস 145 থেকে 160টি আসনে জিতে ফের সরকার করতে পারে এনডিএ। মহাজোট পেতে পারে 73 থেকে 91টি আসন। অন্যান্য দল 5 থেকে 10টি আসনে জিততে পারে। পি মার্কের এক্সিট পোল অনুযায়ী
এনডিএ পেতে পারে 142 থেকে 162টি আসন। আরজেডি কংগ্রেসের মহাজোট 80 থেকে 98টি আসনে জিততে পারে। জনসুরাজ পার্টি 1 থেকে 4টি আসন পেতে পারে। অন্যান্য দল সর্বোচ্চ 3টি আসনে জিততে পারে। ডিফি রিসার্চের এক্সিট পোল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 137 থেকে 152টি আসন পেতে পারে। রাহুল তেজস্বীর মহাজোট পেছনে থেকে পেতে পারে 83 থেকে 98টি আসন। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি মাত্র 2 থেকে 4টি আসন পেতে পারে। অন্যান্য দল 1 থেকে 8টি আসনে জিততে পারে। টিআইএফ রিসার্চের এক্সিট পোলেও আভাস 145 থেকে 163টি আসন পেয়ে বড় জয় পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। রাহুল তেজস্বীর মহাজোট পেতে পারে 76 থেকে 95টি আসন। অন্যান্য দল 3 থেকে 6টি আসনে জিততে পারে। এক্সিট পোল বহু ক্ষেত্রে ঠিক হয়, বহু ক্ষেত্রে ভুল। কখনো এক্সিট পোলের সঙ্গে রেজাল্ট মিলেছে, কখনো একেবারে উল্টো হয়েছে। তাই সেই সবটি কে জিতলো কে হারলো তা জানতে আরো 2 দিন অপেক্ষা করতে হবে। বিহার বিধানসভা ভোটের ফল বেরোবে 14 নভেম্বর অর্থাৎ শুক্রবার। এবিপি আনন্দ।